মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেপোজিশন। আমরা 2015 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত আমাদের এই যে এইচএসসি নোটবুক এই বইয়ে এই সালগুলোকে অ্যানালাইসিস করে প্র্যাকটিস গুলোকে সাজিয়েছি। সুতরাং তোমরা আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার 2025 এক্সাম 2025 এই বইটা বের করে ফেলো। আর যারা এখনো আমাদের বইটা কালেক্ট করনি তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে আমাদের বইটা কালেক্ট করতে পারো। নাম্বারটা হচ্ছে 01717918842। তো চলো আজকে আমরা আমাদের লেকচারটা শুরু করি। যে আসলে আমরা যেভাবে প্র্যাকটিস গুলোকে সাজিয়েছি, প্র্যাকটিস 1 2 3 4 এগুলো আমরা প্র্যাকটিস করব। আচ্ছা দেখো, তো প্রথমে আগে বলি যে এটা হচ্ছে 5 মার্কস থাকবে প্রিপোজিশন এই চ্যাপ্টারটায়। তোমরা এই টপিক থেকে পরীক্ষায় 5 মার্কসের কোশ্চেন আসবে তোমাদের, ঠিক আছে? তো আমরা আমাদের নোটবুকে এই যে এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি এবং ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে, জিটিএম বেসড। আদারওয়াইজ কিন্তু তুমি ভালো করতে পারবে না, ঠিক আছে? তুমি যদি ফ্রেজ ওয়াইজ জিটিএম বেসড ট্রান্সলেশন করে না পড়ো। যেমন এ গুড বয়, একটি ভালো ছেলে, ইজ অ্যাকাস্টমড অভ্যস্ত, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে, হি ইজ নট অ্যাডিক্টেড সে আসক্ত নয়, এরকম ভাবে, ঠিক আছে? তো দেখো কি বলছে, এ গুড বয় ইজ অ্যাকাস্টম টু, একটা ভালো ছেলে অভ্যস্ত হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাকাস্টমড এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত হয়। অ্যাকাস্টম টু মানে অ্যান্সারটা হচ্ছে অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, অ্যাকাস্টমড টু মানে অভ্যস্ত, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত। তাহলে মিনিংটা কেমন হচ্ছে? এ গুড বয় একজন ভালো ছেলে, ইজ অ্যাকাস্টম টু অভ্যস্ত হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে। হি ইজ নট অ্যাডিক্টেড সে আসক্ত নয়। আবার অ্যাডিক্টেড এর সাথে টু ব্যবহৃত হয়, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডিক্টেড টু সে আসক্ত নয়। এনি ব্যাড থিং কোনো খারাপ কাজে, একটা ভালো ছেলে কখনোই কোনো খারাপ কাজে আসক্ত হয় না, ঠিক আছে? হি ইজ নট অ্যাডভার্স, সরি, হি ইজ নট অ্যাভার্স হার্ডওয়ার্ক। অ্যাভার্স মানে কি? মানে বিপরীত, ঠিক আছে? টু হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে সে কি উদাসীন নয়, বিপরীত নয়, রাইট, বিমুখ নয়। অ্যাভার্স বলতে বিমুখ বা বিপরীত। সো অ্যাভার্স টু, এটা 50% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং 50% হচ্ছে মিনিং বেসড, রাইট? সো হি ইজ নট অ্যাভার্স টু হার্ডওয়ার্ক, সে হার্ডওয়ার্কে বিমুখ না, কঠোর পরিশ্রমে বিমুখ না। তারপরে কি বলছে? হি ক্লিনস, এই যে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লিনস, ক্লিনস এর সাথে, ক্লিনস মানে হচ্ছে ক্লিন মানে লেগে থাকা, ক্লিং। হি ক্লিংস সে লেগে থাকে, লেগে থাকে বলতে মানে টু হিজ ডিটারমিনেশন, তার ডিটারমিনেশনে। ডিটারমিনেশন মানে কি? প্রতিশ্রুতি বা প্রতিকল্প, সে যেটা করতে চায় সেটাতে লেগে থাকে। তো লেগে থাকার এই শিক্ষাটা মানে গ্রহণ করা উচিত, কারণ লাইফটা হচ্ছে আপস এন্ড ডাউন, এরকম 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 গ্রাফ। সবসময় তুমি টপেও যেতে পারবে না, আবার সবসময় লোতেও যাবে না, উঠানামা করবে। লাইফের গ্রাফটা হচ্ছে উঠানামা করে। তো এটাকে হি ক্লিংস টু, সে লেগে থাকে, হিজ ডিটারমিনেশন, তার ডিটারমিনেশনে বা দৃঢ় প্রত্যয়ে সে সবসময় কি থাকে? লেগে থাকে। সিন্স যেহেতু, হি ইজ ইউজড হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে। তো ইউজের সাথে কি? অভ্যস্ত, ইউজ টু অভ্যস্ত, টু হার্ডওয়ার্ক সে অভ্যস্ত, সে কি অভ্যস্ত। হি ইজ ইউজ টু, ইউজ টু মানে কি? অভ্যস্ত। এটা সবসময় মনে রাখবে, যেহেতু সে অভ্যস্ত, ইউজ টু, ইউজ টু বলতে কি? অভ্যস্ত। সিন্স যেহেতু, হি ইজ ইউজ টু হার্ডওয়ার্ক সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। কমার মানে হচ্ছে সেহেতু। তোমাদেরকে একটা বিষয় বলি যে অ্যাডভার্বিয়াল ক্লজ যদি সেন্টেন্সের শুরুতে বসে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যদি সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ লেখার পরে কমা ব্যবহার করতে হয়। আর কনজাংশনের সাথে সামঞ্জস্য রেখে, কনজাংশনের সাথে সামঞ্জস্য রেখে কমার মিনিংটা করতে হয়। যেহেতু, এই জন্য কমার মিনিং হচ্ছে সেহেতু। এখানে যদি হোয়েন থাকতো তাহলে কমার মিনিংটা হয়ে যেত তখন। ইফ থাকলে, যদি হলে, এখানে মিনিং হয়ে যেত কমার মিনিং তাহলে। ওকে, হি ইজ নট ডাউটফুল সে সন্দিহান নয়। হি ইজ নট ডাউটফুল সে সন্দিহান নয়। অফ হিজ সাকসেস তার সফলতা নিয়ে, অফ হিজ সাকসেস তার সফলতায়। ডাউটফুল অফ মানে হচ্ছে সন্দিহান, সে তার সফলতায় সন্দিহান নয়, মানে তার কোনো সন্দেহ নেই। তো এভাবে বুঝে পড়তে হবে, মিনিং করে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কি হবে? ইউ উইল নেভার বি এবল টু পিক আপ
সাকসেস। কখনোই তুমি সফলতা তুলে নিতে পারবে না, সফলতার মুখটাও দেখতে পাবে না। ঠিক আছে, এই জন্য বুঝে পড়তে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, বারবার রিভাইজ করতে হবে। আমি যে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি তোমরা বারবার বুঝে বুঝে রিভাইজ করবা। ঠিক আছে, ব্যাখ্যাগুলো তাহলে মনে পড়বে যে হি ইজ নট বোস্টফুল অফ, হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস, সে তার সফলতায় সন্দিহান নয়। ডাউটফুল অফ মানে সন্দিহান। ঠিক আছে, যেমন তুমি যদি এরকম একটা সেন্টেন্স বলো, আই এম নট ডাউটফুল অফ ইউর ইন্টেনশন, মানে তোমার নিয়াতে আমার কোনো সন্দেহ নেই। আই এম নট ডাউটফুল অফ ইউর ইন্টেনশন, তোমার নিয়াতে আমার কোনো সন্দেহ নেই। ওকে, এরপরে কি, হি ইজ ভেরি মাচ কনসিয়াস, সে খুব সচেতন। হিজ ডিউটিস, তার দায় দায়িত্ব। হিজ ডিউটিস মানে তার দায় দায়িত্ব। তো কনসিয়াসের সাথে অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অফ ব্যবহৃত হয়। কনসিয়াস অফ, হি ইজ ভেরি মাচ কনসিয়াস অফ, সে খুব সজাগ বা সচেতন। অফ হিজ ডিউটিস, তার দায় দায়িত্ব নিয়ে। হি ইজ নট বোস্টফুল, সে অহংকারী নয়। অফ হিজ অফ ট্যালেন্টস, অফ ট্যালেন্টস বলতে তার প্রতিভা নিয়ে। বোস্টফুল অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বোস্টফুল অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার মানে হচ্ছে অহংকারী বা দাম্ভিকতা। ঠিক আছে, হি ইজ নট বোস্টফুল অফ ট্যালেন্টস, সে তার ট্যালেন্ট নিয়ে, তার যে মেধা, ট্যালেন্টস বলতে কি মেধা, সে তার মেধা নিয়ে কখনো অহংকার করে না। হি বিহেভস ওয়েল, সে ভালো ব্যবহার করে। ঠিক আছে, তো মিনিং অনুযায়ী এখানে উইথ অল, সকলের সাথে। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সকলের সাথে ভালো ব্যবহার করে। হি বিহেভস, সে হি বিহেভস ওয়েল, সে ভালো ব্যবহার করে। উইথ অল, সকলের সাথে। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, অ্যাটেন্ড টু মানে মনোযোগী। হি অ্যাটেন্ডস টু, সে খুব মনোযোগী। টু হিজ স্টাডিজ, তার পড়াশোনায়। দেখো এখানে যে 10টা প্রিপোজিশন আছে, 10টার মধ্যে কিন্তু অলমোস্ট 10টা প্রিপোজিশনই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বা ফিক্সড প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো তুমি কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশন মুখস্থ করবে? এইটা তো কমিউনিকেটিভ মেথডের উপরে এগুলো প্র্যাকটিস গুলোকে দেওয়া হয়েছে। মুখস্থ না করে তুমি পড়তে থাকো, রিভাইজ করতে থাকো। ঠিক আছে, পার্মানেন্ট মেমোরিতে কোনো ইনফরমেশন নিয়ে যেতে হলে 3বার রিভাইজ করতে হয়। 3বার রিভাইজ করলে তুমি তোমার যে কোনো ইনফরমেশনকে পার্মানেন্ট মেমোরিতে নিয়ে যেতে পারবে। যেমন আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, মানে তোমরা পড়ে নিচ্ছ, ক্লাস ক্লাস করে তোমরা পড়ে নিচ্ছ। এবার তুমি এটাকে 3বার রিভাইজ করো, 3বার রিভাইজ করো 3 দিনে। ঠিক আছে, 3বার 3 দিনে রিভাইজ করো। আর পরীক্ষার আগ দিয়ে যখন রিভাইজ করবে দেখবে যে সবকিছু পার্মানেন্ট মেমোরিতে চলে গিয়েছে। রাইট, সবকিছু কোথায় গিয়েছে? পার্মানেন্ট মেমোরিতে চলে গিয়েছে। ওকে, এরপরে দেখো প্র্যাকটিস 2। আমি আবার বলছি যে আমাদের এই যে এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটা আমরা যেভাবে সাজিয়েছি সেটা হলো 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন গুলোকে অ্যানালাইসিস করে প্র্যাকটিস গুলোকে সাজিয়েছি। তো যারা এখনো বইটা কালেক্ট করোনি তারা বইটা কালেক্ট করে নাও, আর যাদের কাছে বই আছে তারা বই বের করে ক্লাসটা করো। ঠিক আছে, ওকে। তো এখানে কি বলছে যে প্র্যাকটিস 2তে দেখো, বাট অ্যাট লাস্ট গড, তবে অবশেষে। বাট বলতে কিন্তু বা তবে, তো এখানে মিনিংটা তবে। বাট অ্যাট লাস্ট, তবে অবশেষে। গড টুক পিটি, টুক পিটি, টুক পিটি অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে টেক পিটি অন মানে করুণা করা, কারো উপর করুণা করা। টেক পিটি অন মানে কারো উপর করুণা করা, তার মানে টুক পিটি অন হিম, তার উপরে করুণা করলো। অবশেষে, বাট অ্যাট লাস্ট, তবে অবশেষে। গড টুক পিটি অন হিম, ঈশ্বর তার উপরে করুণা করলেন। ওয়ান ডে, একদিন। দ্য সেলর, নাবিক, দ্য সেলর নাবিক, ওয়াজ ওয়াচিং, দেখছিল। দ্য ওয়াটার স্ন্যাক্স, ওয়াটার স্ন্যাক্স বলতে যে পানিতে যে সাপগুলো থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশে বলা হয় ধোড়া সাপ। ঠিক আছে, দ্য ওয়াটার স্ন্যাক্স মানে ধোড়া সাপগুলোকে বা পানিতে জল সাপ যেগুলো ছিল। সুইমিং, সাঁতার কাটছিল, এই সাপগুলো কি সাঁতার কাটছিল। দ্য শিপ, জাহাজ, দ্য শিপ মানে কি জাহাজ। তো সাপগুলো মানে এখানে সিচুয়েশনকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো সিচুয়েশনকে বোঝালে কি, জাহাজে, জাহাজের চারপাশে, জাহাজের চারপাশে না জাহাজের সামনে না জাহাজের পেছনে। তো নাবিক দেখলো যে জাহাজের চতুর্দিকে সাঁতার কাটছে, চতুর্দিকে। সিচুয়েশনটা কি, চারিদিকে। সো চারিদিকে হলে আমরা কি ব্যবহার করব? অ্যারাউন্ড, অ্যারাউন্ড। ওকে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য শিপ। অথবা কাছাকাছি অবস্থান বুঝাইতে আমরা বাইও ব্যবহার করতে পারি, বাই দ্য শিপ। বাই দ্য শিপ বলতে যে জাহাজের চারপাশে মানে কাছাকাছি, তাছাড়া তুই দেখতে পাবে না সমুদ্রের মধ্যে। ঠিক আছে,
অ্যারাউন্ড দ্য শিপ, জাহাজের চারদিকে, অথবা আমরা জাহাজের আরো কাছাকাছি চারদিকে বুঝাইতে বাই ব্যবহার করতে পারি। ঠিক আছে, বাই দ্য শিপ, রাইট? যেমন তুমি যদি এরকম একটা মানে সেন্টেন্স লিখো যে দ্য হাউস, দ্য হাউস ইজ বাই দ্য লেক। বাই দ্য লেক বলতে কি? বাই দ্য লেক মানে হচ্ছে লেকের ধারে। ঠিক আছে, লেকের ধারে, কাছাকাছি, রাইট? একটা অবস্থান। তো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সবচাইতে, অ্যারাউন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট, রাইট? ওকে। দেয়ার কালার্স, তাদের রংগুলো ওয়ার ছিল, সো বিউটিফুল, খুবই সুন্দর। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড, এবং সে পরিপূর্ণ ছিল। ফিল্ড উইথ, ফিল্ড উইথ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার। ফিল্ড উইথ, সে পরিপূর্ণ ছিল। সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার মানে এইরকম অদ্ভুত 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 বিস্ময়ে। সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার মানে এরকমের অদ্ভুত বিস্ময়ে সে পরিপূর্ণ ছিল। দ্যাট, যে হি ফেল্ট, সে অনুভব করেছিল, এ গ্রেট লাভ, মহান ভালোবাসা। দেম, তার মানে কি? তাদের জন্য, তাদের জন্য। লাভ ফর দ্যাম, ফর দ্যাম তাদের জন্য, তাদের জন্য একটা গ্রেট লাভ অনুভব করেছিল। ঠিক আছে, তো গ্রেট কে, ফর কে এখানে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবেও ব্যবহার মানে বলতে পারো, আবার মিনিং বেসড হিসাবেও বলতে পারো। ঠিক আছে। অ্যান্ড ব্লেসড দেম, এবং তাদেরকে মানে ব্লেসড করা মানে কি? এখানে দোয়া করলো এবং দোয়া করেছিল। ব্লেসড দেম, তাদের জন্য দোয়া করেছিল। হিজ হার্ট, হিজ হার্ট বলতে যে এখানে কি তার মানে কি? তার হৃদয় থেকে। হৃদয় থেকে বলতে কি তাহলে? ফ্রম, ফ্রম হিজ হার্ট, ফ্রম হিজ হার্ট মানে তার হৃদয় থেকে সে তাদের জন্য দোয়া করেছিল। সো যদি তুমি মিনিং না বুঝে প্র্যাকটিস করো, শুধু অ্যান্সার মুখস্থ করো, জীবনে কোনোদিনই তুমি ইংরেজি শিখতে পারবে না। ঠিক আছে, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝে সুন্দরভাবে পড়তে হবে, রাইট? তারপরে দেখবে যে মজা লাগছে। মানে পড়তে হবে বলতে কি, তোমাদেরকে রিভাইজ করতে হবে। রিভাইজ, ফ্রম হিজ হার্ট, তার হৃদয় থেকে, অবস্থান বোঝাচ্ছে যে তার হৃদয় থেকে তাদের জন্য দোয়া করেছিল। অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স বলতে এখানে অবশেষে, অবশেষে, অ্যাট ওয়ান্স অবশেষে। দ্য ডেড অ্যালবাট্রস, ডেড অ্যালবাট্রস মৃত, মৃত অ্যালবাট্রস, অ্যালবাট্রসটি, অ্যালবাট্রস হচ্ছে সামুদ্রিক একটা পাখি, যেটার রং হচ্ছে সাদা, অনেক বড় একটা সামুদ্রিক পাখিকে, পাখির নাম হচ্ছে অ্যালবাট্রস। ঠিক আছে, দ্য ডেড অ্যালবাট্রস, মৃত অ্যালবাট্রস পাখিটি, ফেল, পড়ে গেল, হিজ নেক, তার গলা। এখন তাহলে মিনিং বেসড এটা। ঠিক আছে, ফেল ফ্রম হিজ নেক, তার গলা থেকে। ফেল ফ্রম হিজ নেক, তার গলা থেকে পড়ে গেল। ফেল, পড়ে গেল কোথায়? ফ্রম হিজ নেক, তার গলা থেকে। আচ্ছা, এখানে দেখো গল্পটা আসলে কি। এইটা নিয়ে এস.টি. কোলরিজ, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত রোমান্টিক কবি, তার নাম হচ্ছে এস.টি. কোলরিজ। পূর্ণরূপ হচ্ছে স্যামুয়েল, স্যামুয়েল টেইলর, স্যামুয়েল টেইলর কোলরিজ। স্যামুয়েল টেইলর কোলরিজ, ইনি একজন বিখ্যাত হচ্ছে রোমান্টিক কবি। ঠিক আছে, ইনি একজন বিখ্যাত রোমান্টিক কবি। তিনি একটা কবিতা লিখেছিলেন, দ্য রাইম, দ্য রাইম, দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট ম্যারিনার। এই কবিতা লিখেছিল। এই কবিতা থেকে আসলে মূলত এই বিষয়টাকে তুলে দেওয়া হয়েছে, কবিতার বিষয়বস্তু থেকে। ঠিক আছে, মানে কবিতার যে গল্প, সেই গল্পটা থেকে। তো এস.টি. কোলরিজ, দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, এই কবিতার আলোকে এই গল্পটাকে তুলে দেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা কবিতা, তোমাদেরকে একদিন একটা গল্প শোনাবো, সমস্যা নেই। ফ্রম হিজ নেক, তার গলা থেকে। দ্য সি, সমুদ্রে। তো এখন তুমি যদি ইন দাও তাহলে হবে না। গলা থেকে যখন ডেড অ্যালবাট্রস পড়ে যাচ্ছে, মনে করো আমার হাতে এটা একটা মোবাইল, এটা যদি পানির মধ্যে পড়ে যায় বা সমুদ্রের মধ্যে পড়ে যায়, এটা কি মানে মধ্যে পড়ে গিয়ে কি ওখানেই থাকবে? চলমান থাকবে না? আরো ভিতরে চলে যাবে না? তো বাইরে থেকে ভিতরে যাওয়া বা গতিশীল বুঝাইতে ইন না হয়ে কি হয়? ইনটু ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ইনটু। তার মানে ইনটু দ্য সি, সমুদ্রের মধ্যে পড়ে গেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কেন আমরা ইনটু ব্যবহার করলাম? ইন ব্যবহার করলে কেন ভুল হতো? কারণ অ্যালবাট্রস গতিশীল অবস্থায় আছে। গলা থেকে যখন সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে, তখন গতিশীল অবস্থায় সমুদ্রের নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, যার কারণে ইনটু। আর যখন মানে বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থায় যায়, তখন ইনটু ব্যবহার করতে হয়, রাইট? ওকে। এরপরে কি, জেন্টল ব্রিজ, একটা মৃদু বাতাস, বিগ্যান টু ব্লো, বইতে শুরু করলো। বিগ্যান টু ব্লো মানে বইতে শুরু করলো। দ্য সাউথ, সাউথ মানে কি? দক্ষিণ। তার মানে কি? দক্ষিণ দিক থেকে। এটা মিনিং বেসড। বিগ্যান, বিগ্যান টু ব্লো
ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে একটা মৃদু বাতাস বইতে শুরু করলো, ফ্রম দ্য সাউথ। এবং তাহলে মিনিং এর উপরে কিন্তু পাঁচটা প্রিপোজিশন ডিপেন্ডেন্ট থাকবে, পাঁচটা অ্যাপ্রোপ্রিয়েট। কখনো কখনো গোড়ামি করে হয়তো কোনো বোর্ডে মানে তোমার 10টাই অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে দিতে পারে, কিন্তু এটা কোনো সিস্টেম না, ঠিক আছে। দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে। অ্যান্ড দি ওল্ড ম্যান, এবং বৃদ্ধ লোকটি, ফেল, ফেল মানে পড়ে গেল, এ ডিপ স্লিপ, একটা গভীর নিদ্রায়। তো গভীর নিদ্রায়, এটা হচ্ছে ফেল ইনটু মানে পতিত হলো, পতিত হলো, ফেল ইনটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফেল ইনটু পতিত হলো কিসে, গভীর নিদ্রায়, ডিপ স্লিপ, একটা গভীর নিদ্রায় সে পতিত হলো। হোয়েন, যখন, হি woke আপ, সে জেগে উঠলো। দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। যখন সাবঅর্ডিনেট ক্লজটাকে সেন্টেন্সের প্রথমে লেখা হয় তখন সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। আর অ্যাডভার্বিয়াল ক্লজ লেখার পরে কমা দিতে হয়, আর কমার মিনিংটা কনজাংশনের মিনিং এর সাথে সামঞ্জস্য রেখে করতে হয়। তার মানে হোয়েন মানে কি, যখন, হি woke আপ, সে জেগে উঠলো, এই কমার মানে হচ্ছে তখন, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড এবং, হি ফেল্ট, সে অনুভব করলো, ফ্রেশ এগেইন, আবার সতেজতা অনুভব করলো। আসলে বৃদ্ধ নাবিকের গলায় অ্যালবাট্রসটা দীর্ঘ সময় ধরে ঝুলেছিল এবং না খাওয়া অবস্থায় সে ছিল, যার কারণে তার মধ্যে সে ঘুমাইতে পারছিল না, ঠিক আছে, এই বিষয়গুলোর কারণে। সো ঘুম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো তোমরা যদি কেউ মনে করো যে আমি ঘুমাবো না, খালি পড়াশোনাই করে যাব, এটা কিন্তু রং ডিসিশন, কারণ নেচারের এগেনস্টে তুমি যেতে পারবে না। ঘুম তোমার শরীরকে উজ্জীবিত করবে, ব্রেনকে সতেজ রাখবে, রাইট। তো এখানে কি বলছে তারপরে, দাস, এভাবে, দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, ওয়াজ রিলিভড, মুক্তি পেয়েছিল, রিলিভড। এখন এখানে বিষয় হচ্ছে যে রিলিভের সাথে কি ধরনের প্রিপোজিশনের ব্যবহার হয়। তুমি এখানে ফ্রম ব্যবহার করবে না অফ ব্যবহার করবে, বলো দেখি। তুমি যদি ফ্রম ব্যবহার করো, মানে এখানে তুমি যদি ফ্রম ব্যবহার করো তাহলে কি ধরনের সমস্যা হবে, আর তুমি যদি অফ ব্যবহার করো তাহলে সেটা মানে সঠিক হবে কিনা, এটা হচ্ছে একটা কিন্তু কনফিউশন, ঠিক আছে। তো এটা রিলিভের সাথে কিন্তু তোমার যে ফ্রম ব্যবহার করলে তুমি ভাবতে পারো যে ফর্ম ব্যবহার করলে রাইট হবে তার পাপ থেকে, না, এটা রিলিভ অফ, রিলিভ অফ মানে মুক্তি পাওয়া, ঠিক আছে, রিলিভ অফ। তো রিলিভ অফ হিজ সাফারিং, সে তার ভোগান্তি থেকে মুক্তি পেয়েছিল, রাইট, রিলিভড অফ হিজ সাফারিংস। তো আমাদের এই যে এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার বইটা দেখতেই পাচ্ছ, এরকম ভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে যে বাট এট লাস্ট, কিন্তু শেষ পর্যন্ত, গড টুক পিটি, ঈশ্বর করুণা করলেন, হিম, তার প্রতি, ওয়ান ডে, একদিন, দ্য সেলর ওয়াজ ওয়াচিং, নাবিক দেখছিল, দ্য ওয়াটার স্ন্যাক্স, জল সাপ, সুইমিং, সাঁতার কাটছে, দ্য শিপ। তো এই যে এইভাবে তুমি যখন পড়বে যে সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, এমন অদ্ভুত আশ্চর্যের দ্বারা, ঠিক আছে। তো এইটা যখন তুমি পড়বে এভাবে, তখন আলটিমেটলি কিন্তু তুমি ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। আর তোমার উদ্দেশ্য কি লাইফে, জ্ঞান অর্জন করা, নিজেকে যোগ্য বানানো। সো জ্ঞান অর্জন করতে এবং নিজেকে যোগ্য বানাইতে আমাদের সহজ পন্থায় ইংরেজি শেখার বই এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, এটা কালেক্ট করে নাও যারা এখনো কালেক্ট করোনি। ওকে, এটা কালেক্ট করে নাও। এরপরে দেখো 5 মার্কসের কোয়েশ্চেন, এটা প্রিপোজিশনটা। তো এখানে কি বলা হচ্ছে, প্র্যাকটিস 3 আমাদের এটা, যে এ ক্রাফট ওয়ার্ক, ক্রাফট ওয়ার্ক মানে হচ্ছে কারুকার্য বা হস্তশিল্প, ক্রাফট ওয়ার্কের মানে হচ্ছে হস্তশিল্প। ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম, অ্যাপ্লাইড ফর্ম বলতে একটা মানে এই যে অ্যাপ্লাইড বলে না, অ্যাপ্লাইড বলতে কি প্রায়োগিক, প্রায়োগিক ফর্ম অফ, ফর্মের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ, অফ আর্ট, শিল্পের, শিল্পের একটি প্রায়োগিক মানে আকার, ঠিক আছে। তো আমরা এখন প্রায়োগিক আকার বলতে কি বুঝি, আসলে অ্যাপ্লাইড বলতে তো আমরা বললাম যে প্রয়োগকৃত। তো প্রয়োগ কিভাবে হয়, সায়েন্টিফিক কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হয়ে থাকে বা সায়েন্সের ক্ষেত্রে হয়ে থাকে। এটা মানে হচ্ছে যেটা, যে হস্তশিল্পটা প্র্যাকটিক্যাল নলেজ বেসড, বাস্তব জ্ঞান সম্পন্ন, ঠিক আছে। আর এটা আবার কি সোশ্যাল, একটি সামাজিক, অ্যান্ড কালচারাল প্রোডাক্ট, একটি সাংস্কৃতিক পণ্য, রিফ্লেক্টিং, প্রতিফলিত করে, রিফ্লেক্টিং, প্রতিফলিত করে, কি প্রতিফলিত করে, দি ইনক্লুসিভ নেচার, ইনক্লুসিভ নেচার মানে হচ্ছে যেটা হচ্ছে অন্তর্নিহিত প্রকৃতি,
অন্তর্নিহিত প্রকৃতি, ফক ফক ইমাজিনেশন, মানুষের কল্পনার, ফক ইমাজিনেশন। এখানে ফক ইমাজিনেশন এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই ফক ইমাজিনেশনটা পজিশন হচ্ছে ইনক্লুসিভ নেচারের পজিশন, আর পজিশনের ক্ষেত্রে বা পজিটিভ কেসের ক্ষেত্রে অফ প্রিপোজিশন ব্যবহার করতে হয়। নেচার অফ, নেচার প্রকৃতি, অফ ফক ইমাজিনেশন লোককল্পনার। এ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, হুইচ ইউজুয়ালি যা সাধারণত ডাজ নট বেয়ার বহন করে না, দ্য সিগনেচার, সিগনেচার বলতে এখানে যে স্বাক্ষর, স্বাক্ষর অফ ইটস মেকার এর প্রস্তুতকারকের, অফ ইটস মেকার এর প্রস্তুতকারকের। তো বলছে যে কিন্তু, তবে, এই কমা মানে হচ্ছে তবে, রিটেন্স, রিটেন্স মানে হচ্ছে যে এটার মিনিং হচ্ছে যে অন্তর্ভুক্ত থাকে, বহন করে, কি বহন করে, আ পার্সোনাল টাচ, একটা ব্যক্তিগত স্পর্শ বহন করে। তার মানে একটা ক্রাফট ওয়ার্কের মধ্যে, হস্তশিল্পের মধ্যে বা কারুকাজের মধ্যে একটা পার্সোনাল টাচ থাকে, ঠিক আছে। হোয়েন উই লুক, যখন আমরা দেখি, 30 years old, 30 বছর আগের নকশি কাঁথা, নকশি কাঁথাকে, দেখো লুকের সাথে এখানে আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট, লুক অ্যাট মানে মনোযোগের সাথে দেখা, লুক অ্যাট, হোয়েন উই লুক অ্যাট মনোযোগের সাথে দেখি, কি দেখি, 30 years old নকশি কাঁথা, মানে 30 বছর পুরনো নকশি কাঁথা। উই ওয়ান্ডার, উই ওয়ান্ডার তখন, এই যে মিনিং হচ্ছে কি তখন, হোয়েনটা কি, হোয়েন দিয়ে শুরু হয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে লেখা হয়েছে, এজন্য কমার মানে হচ্ছে তখন। উই ওয়ান্ডার আমরা বিস্মিত হই, অফ ইটস মোটিভ অ্যান্ড ডিজাইনস, উই ওয়ান্ডার্স আমরা বিস্মিত হই, অফ ইটস, অফ ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস এর যে উদ্দেশ্য অথবা মানে লোক ইতিহাস সেটা দেখে, ঠিক আছে। দ্যাট যা, পয়েন্ট, যা বলতে এখানে মোটিভস অ্যান্ড ডিজাইনস কে বোঝানো হচ্ছে, যেগুলো, দ্যাট যা যেগুলো মোটিভস অ্যান্ড ডিজাইনস, পয়েন্ট, পয়েন্ট দ্য আর্টিস্টিক ইনজিনিউইটি। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে পয়েন্ট আউট, পয়েন্ট আউট মানে ব্যাখ্যা করা, আর পয়েন্ট টু, পয়েন্ট টু মানে হচ্ছে কোনো কিছুর দিকে মানে হচ্ছে নির্দেশ করা, পয়েন্ট টু মানে কোনো কিছুর দিকে নির্দেশ করা, আর পয়েন্ট আউট মানে ব্যাখ্যা করা। তাহলে দেখো তো এখন এই দুইটার মধ্যে কোনটা হবে, আমরা যদি বলি পয়েন্ট আউট ব্যাখ্যা করে, দি আর্টিস্টিক ইনজেনিউইটি যে শৈল্পিক যে বিশুদ্ধতা বা চতুরতা সেটার দিকে, সেটাকে ব্যাখ্যা করে, না দি আর্টিস্টিক ইনজেনিউইটি শৈল্পিক বিশুদ্ধতার দিকে মানে নির্দেশ করে, অবশ্যই ব্যাখ্যা করে না, নির্দেশ করে। পয়েন্ট টু, পয়েন্ট টু দি আর্টিস্টিক। তাহলে এখানে কনসেপ্টটা বুঝলে, কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে পয়েন্টের সাথে যদি আউট হয় সেটার মিনিং হচ্ছে ব্যাখ্যা করা, ঠিক আছে। পয়েন্ট আউট মানে কি, ব্যাখ্যা করা, আর পয়েন্টের সাথে যখন টু প্রিপোজিশন যুক্ত হয় তখন পয়েন্ট টু মানে হচ্ছে মানে কোনো কিছুকে নির্দেশ করা, কোনো কিছুর দিকে নির্দেশ করা। সো দ্যাট পয়েন্ট টু যেটা নির্দেশ করে দি আর্টিস্টিক ইনজেনিউইটি যে শৈল্পিক বিশুদ্ধতা বা চতুরতা, অ্যান্ড দ্য প্রেজেন্স অব দ্য মেকার এবং প্রেজেন্স উপস্থিতি অব দ্য মেকার প্রস্তুতকারকের, ইট, ইট এতে, এতে বলতে কি ইন ইট এর মধ্যে, ইন মিনিং বেসড, ওকে, ইন মেকার ইন ইট প্রস্তুতকারকের যে উপস্থিতি সেটা এর মধ্যে, ওকে, এর মধ্যে মানে মিনিংটা তুমি যদি ক্লিয়ারলি না বুঝো তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তুমি প্রিপোজিশনে ব্যবহার ভালোভাবে করতে পারবে না, তোমার ইংলিশটাও নেক্সট লেভেলে পৌঁছাতে পারবে না। আচ্ছা একটা বিষয় বলি, তোমরা যদি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়াকালীন সময়ে আইএলস পরীক্ষা দাও, আইএলটিএস, আইএলস পরীক্ষা দিয়ে সেখানে যদি 7.5 গেইন করতে পারো আর ইন্টারমিডিয়েটে যদি A+ গেইন করতে পারো, তুমি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারো, তুমি কিন্তু হার্ভার্ডে একটা স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারো। যেমন তুমি যদি আমাকে বলো যে আমি ইন্টারমিডিয়েটে পড়ছি, আর্টসে পড়ছি, আর্টস গ্রুপে পড়ছি, তো আমি কি করব, আমার যদি এ ধরনের ইয়ে থাকে আমি আমার ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাব। আর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের যখন আমার মানে 6 মাস চলে যাবে তখন আমি আইএলস পরীক্ষার জন্য বসবো, আইএলস পরীক্ষা দিয়ে আইএলস একটা রেজাল্ট করে রাখবো, আইএলস পরীক্ষার আবার 2 বছরের সার্টিফিকেটের মেয়াদ। তো আমি 7.5 পেয়ে গেলে পরীক্ষার পরে যখন আমি আইএলসি 7.5 পাবো তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমি আইবিএ ফ্যাকাল্টিতে, রাজশাহী ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো, তো তখন কোনো বিষয় না। তো আমি অ্যাডমিশনের প্রিপারেশনে নিব, আবার রেজাল্টের পরে গিয়ে আমি কি করব, অ্যাট দ্য সেম টাইম বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে থাকবো। বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই বলতে যেমন হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড, পৃথিবীর যত মানে টপ লেভেলের ইউনিভার্সিটি আছে, এবং আমার পছন্দের সাবজেক্ট হবে হিস্ট্রি, ইতিহাস।
মানে আমার একটা পছন্দের সাবজেক্ট হিসেবে, তো হিস্ট্রিতে আমি অক্সফোর্ডে বা হার্ভার্ডে অ্যাপ্লাই করলাম। তো যদি এরকম হয় যে আমি এদিকেও ইউনিভার্সিটিতে চান্স পেলাম, আবার ওইদিকেও দেখা যাচ্ছে যে আমি অক্সফোর্ড, কেমব্রিজ বা হার্ভার্ড অথবা ভালো একটা বিশ্ববিদ্যালয় হিস্ট্রিতে স্কলারশিপ পেয়ে গেছি, তাহলে আমি সেখানে পড়তে যেতে পারবো, রাইট? সো স্টুডেন্ট লাইফে না হিউজ পোটেনশিয়াল আছে, ঠিক আছে, হিউজ পোটেনশিয়াল। আর এই পোটেনশিয়ালটাকে কাজে লাগাইতে হবে কিভাবে জানো? শুধুমাত্র কেবলমাত্র তুমি ডিসিপ্লিন মেনটেন করে লাইফটাকে লিড করবে, পড়াশোনা করবে, রাইট? ওকে, দেখো এখানে কি বলছে, দ্য ফ্যাক্ট দ্যাট, বিষয়টি যে, উই ডু নট নো, দ্য ফ্যাক্ট দ্যাট মানে মানে সত্য বিষয়টা এটা, উই ডু নট নো আমরা জানি না, হার নেম তার নাম, অর এনি আদার ডিটেল অথবা অন্য কোনো তথ্য, বিস্তারিত কোনো তথ্য আমরা কিন্তু কিছুই জানি না। তারপরে দেখো এখানে গ্যাপ দেওয়া আছে, তাও এখন তুমি মিনিং করো, এটা হচ্ছে মিনিং বেসড, ঠিক আছে। ডিটেল ইন হলে মানে ডিটেল ইন হার মানে তাহলে মিনিং আসবে না। ডিটেল অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে বিস্তারিত জানা, তাহলে অ্যাবাউট হার তার সম্পর্কে, আমরা কোনো কিছুই তার সম্পর্কে বিস্তারিত ভাবে জানি না, ঠিক আছে, কোনো কিছুই তার সম্পর্কে বিস্তারিত জানি না। ডাজ নট টেক এনিথিং, ডাজ নট টেক, এখানে দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সের, তো আমরা যদি মিনিংটা করি দ্য ফ্যাক্ট ডাজ নট টেক এনিথিং, বিষয়টি মানে বিষয়টা হলো ডাজ নট টেক, ডাজ নট টেক মানে কি নেয় না, এনিথিং কোনো কিছু। তো এখানে দেখো কোনো কিছু ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশনস, আমাদের মূল্যায়ন থেকে বা আমাদের মূল্যায়নে কোনো কিছুই, টেক অ্যাওয়ে মানে হচ্ছে কেড়ে নেওয়া, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে কোনো কিছুই কেড়ে নেয় না আমাদের। আমরা যদি তার প্রশংসা করি, আমরা যদি তার প্রশংসা করি তাহলে আমাদের এই প্রশংসাটা কোনো কিছুর ক্ষতি হবে না। অব দ্য আর্টিস্ট, শিল্পীর, শিল্পীর কোনো ক্ষতিই হবে না, প্রশংসা করলে আরো শিল্পীর জন্য ভালো হবে, ঠিক আছে। সো অফ দ্য আর্টিস্ট, এটা পজিশনের ক্ষেত্রে অফ দ্য আর্টিস্ট, অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, অ্যাপ্রিসিয়েশনটা কার পজিশনে, মানে এই অফ দ্য আর্টিস্ট, আর্টিস্টের পজিশনে, রাইট? ওকে, সো আর্টিস্ট অ্যাপ্রিসিয়েশন। এরপরে কি ইনডিড, প্রকৃতপক্ষে, দি ইন্টিমেট নেচার, ইন্টিমেট নেচার মানে কি ঘনিষ্ঠ প্রকৃতি, মানে কথা দেখলেই মনে হয় যে এর মধ্যে মানে অনেক মমতা দিয়ে এটাকে সেলাই করা হয়েছে, ইন্টিমেট নেচার। সো অফ, অফ কথা, কথার ইন্টিমেট নেচার, দি ইন্টিমেট নেচার অফ কথা, কথার যে ইন্টিমেট নেচারটা, অ্যান্ড এবং দ্য ট্যাকটাইল ফিলিং, স্পর্শকাতর অনুভূতি, ট্যাকটাইল ফিলিং মানে হচ্ছে স্পর্শকাতর অনুভূতি, ইট জেনারেটস এটা উৎপাদন করে, অ্যানিমেট, এখানে অ্যানিমেট মানে হচ্ছে প্রাণবন্ত করে তোলে, অ্যানিমেট প্রাণবন্ত করে তোলে, দ্য ওয়ার্ক কাজটিকে, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং এবং এই কাজটাকে আরো অনেক বেশি ইনভাইটিং মানে আমন্ত্রণমূলক করে তোলে। দেখো আমাদের দেশের প্রধান সম্পদ হচ্ছে ম্যান পাওয়ার, কৃষির পরে। সো ম্যান পাওয়ার, তোমরা যদি পড়াশোনা করো, মাই ডিয়ার স্টুডেন্টস, ভালোভাবে যদি পড়াশোনা করো আর ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য যে স্টেপ গুলো আছে এই স্টেপ গুলো যদি নাও, আর তুমি বাইরে থেকে, বাইরে যদি পড়তে যাও তুমি রেমিটেন্স আর্ন করতে পারবা, ঠিক আছে। এখন বলতে পারো আমার কাছে তো ব্যাংক ব্যালেন্স কিছু নাই, সো আমি কি করব? আরে তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবা, ঠিক আছে, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। তোমার আইএলস কমপ্লিট থাকলে ইন্টারমিডিয়েট, তুমি পরীক্ষার আগে বা পরে যদি আইএলস কমপ্লিট করো আর তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবা, এবং তুমি এ প্লাস পাইলে ইন্টারমিডিয়েটে, আর যদি আইএলস কমপ্লিট থাকে 7.5 নিয়ে ব্যান্ড স্কোর, 100% তোমার স্কলারশিপ লাগবে। আর সায়েন্সের স্টুডেন্টের তো অজস্র লাগবে, আর্টসেরও লাগবে, কমার্সেরও। সো স্কলারশিপ তুমি পাবে। বাট এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টরা কেন মাথায় নেয় না, এটা আমি মানে বুঝতে পারি না এখন। আরে এখন গ্লোবাল ভিলেজে আমরা বসবাস করছি, পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, একটা বৈশ্বিক গ্রাম। তো এই জন্য ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের কথাও থিঙ্ক থিঙ্ক করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কঠিন যে আইএলস পরীক্ষা দিতে, একবার পরীক্ষা দিতে বসতে বর্তমানে এখন এই সময় 22,500 টাকা রেজিস্ট্রেশন ফি লাগে। কোচিং ফোচিং এগুলো পরে, কোচিং কোচিং বলে কিছু নাই, তুমি তোমার ইংলিশ লেভেলটাকে হাইলি পৌঁছাই দাও, সেখানে বসলেই তুমি চান্স পাবা, ওটা তো ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, তাই না? তো কোচিং হচ্ছে একটা কি, একটা হচ্ছে ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যে যাওয়ার দরকার নেই। এবং আমি তোমাদেরকে এই নিয়ে অনেক গাইডলাইন দিব ইনশাল্লাহ, ঠিক আছে, অনেক গাইডলাইন দিব, কারণ গাইডলাইনের উপরে মানুষের জীবনটা অনেক কিছু ডিপেন্ড করে। এরপরে দেখো প্র্যাকটিস ফোর, প্র্যাকটিস ফোরে তো এখানে দেখতেই পাচ্ছ 5 মার্কস। তো প্র্যাকটিস ফোরে কি বলছে, কারাপশন ইজ, দুর্নীতি হলো, এ কার্স একটা অভিশাপ, একটা অভিশাপ, এন্ড ন্যাশন একটা জাতি। তো এখন তুমি যদি অফ বলো,
একটা জাতির অভিশাপ না একটা জাতির জন্য অভিশাপ? জাতির জন্য, এটা পজিশনে না। অফ দিলে কিন্তু করাপশন জাতির পজিশনে চলে আসবে, এই জন্য অফ হবে না, ফর এ নেশন। ওকে, অনেকেই বলতে পারো যে অফ দিলে সমস্যা কি? আরে অফ দিলে তো মানে এই যে করাপশনটা, যে কার্স, এটা তো জাতির পজিশনে চলে আসলো, তাই না? আর পজিশনে আসলে কি হবে? করাপশন ব্যাপক খারাপ হবে, এই জন্য জন্য, একটা জাতির জন্য অভিশাপ। ইট ইজ এ গ্রেট হিন্ড্রান্স, এটা হলো একটা বিশাল বাধা। ইট ইজ এ গ্রেট হিন্ড্রান্স, এটা বিশাল বাধা, দ্য ডেভেলপমেন্ট। এখানে দুই ধরনের প্রিপোজিশন ব্যবহার করা যেতে পারে। তুমি যদি ফর বলো, ফর ডেভেলপমেন্ট, তবে পারফেক্ট হচ্ছে টু দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নে বাধা, উন্নয়নের জন্য না। হিন্ড্রেন্স টু মানে হচ্ছে এখানে পথে, হিন্ড্রেন্স টু বলতে পথে, ঠিক আছে? আর ফর দিলে মানে, ফর দিলে মিনিং হবে হিন্ড্রেন্স ফর দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য বাধা। বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে টু, উন্নয়নের পথে বাধা। হিন্ড্রেন্স টু মানে উন্নয়ন, হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট মানে উন্নয়নের পথে বাধা, ঠিক আছে? হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট ইট মিনস উন্নয়নের পথে বাধা। ওকে, এরপরে কি? করাপ্টেড পিপল, এ নেশন উইল সাফার, এ নেশন, তারপরে এখানে সি নাম্বার কি বলা হচ্ছে যে করাপ্টেড পিপল, করাপ্টেড পিপল মানে দুর্নীতিতে আক্রান্ত বা দুর্নীতিগ্রস্ত লোক। এ নেশন একটা জাতি, উইল সাফার, উইল শিওরলি সাফার, সাফারের সাথে ফ্রম দ্য লং রান মানে দীর্ঘ ভোগান্তিতে ভুগবে, সাফার ফ্রম দ্য লং রান অবশেষে ভোগান্তিতে ভুগবে বা দীর্ঘ ভোগান্তিতে ভুগবে। তো এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কমপ্লেক্স প্রিপোজিশন ব্যবহার করব, বিকজ অফ, বিকজ অফ, বিকজ অফ করাপ্টেড পিপল, বিকজ অফ করাপ্টেড পিপল দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে, এ নেশন একটা জাতি, উইল শিওরলি সাফার ফ্রম দ্য লং রান মানে দীর্ঘ ভোগান্তিতে ভুগবে বা অবশেষে ভোগান্তিতে ভুগবে। করাপ্টেড পিপল আর হেটেড, করাপ্টেড পিপলদেরকে আর হেটেড ঘৃণা করা হয়, আর হেটেড ঘৃণা করা হয়। তারপরে দেখো অল, তো এটা প্যাসিভ ফর্মে আছে, বাই অল সকলের দ্বারা, বাই অল, করাপ্টেড পিপল আর হেটেড বাই অল, যে একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে সকলের দ্বারা ঘৃণা করা হয়। দ্য কমন মাস সাধারণ মানুষ, হ্যাজ নো গুড ফিলিং, হ্যাভ নো, দ্য কমন মাস হ্যাভ নো সাধারণ মানুষের নেই গুড ফিলিং ভালো অনুভূতি, ফর দ্যাম, ফর দ্যাম, তাহলে গ্যাপে কি? ফর দ্যাম, ফিলিং ফর, ফর দ্যাম তাদের জন্য, তাদের জন্য কোনো ভালো অনুভূতি নেই। বাংলা অর্থ করলেই মিনিং চলে আসবে, ফর দ্যাম তাদের জন্য। দে আর তারা হলো ডেভয়েড, ডেভয়েড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অফ, ডেভয়েড অফ মানে বঞ্চিত, তারা বঞ্চিত। দে আর ডেভয়েড অফ মানে তারা বঞ্চিত মানে তাদের নেই, দে আর ডেভয়েড অফ মানে তারা বঞ্চিত, এর মানে হচ্ছে তাদের নেই, কি নেই? অনেস্টি অ্যান্ড পিওরিটি, সততা এবং বিশুদ্ধতা। দে আর ডেভয়েড অফ, ডেভয়েড অফ মানে বঞ্চিত, কিন্তু যখন তুমি বলবে দে আর ডেভয়েড অফ, ডেভয়েড অফ তাদের নেই অনেস্টি অ্যান্ড পিওরিটি, সততা এবং বিশুদ্ধতা। এরপরে কি? দে ডোন্ট অ্যাভয়েড, দে ডোন্ট অ্যাভয়েড দ্য সোশ্যাল রুলস, দ্য সোশ্যাল রুলস সামাজিক নিয়ম কানুন। অ্যাভয়েডের সাথে যখন বাই প্রিপোজিশন যুক্ত হয় তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই যখন যুক্ত হয় ফিক্সড প্রিপোজিশন, তখন মিনিং হয় হচ্ছে অ্যাভয়েড বাই মানে মেনে চলা, ঠিক আছে? অ্যাভয়েড বাই মানে মেনে চলা, তার মানে দে ডোন্ট অ্যাভয়েড বাই তারা মেনে চলে না দ্য সোশ্যাল রুলস সামাজিক নিয়ম কানুন। মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট, মোরালিটি, মোরালিটি মানে কি? নৈতিকতার, ডাজ নট হ্যাভ নেই, এনি ইম্প্যাক্ট কোনো প্রভাব, দিস ক্রিমিনালস এই ক্রিমিনালদের, তার মানে এই ক্রিমিনাল, ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্ট অন, অন দিস ক্রিমিনালস এই ক্রিমিনালদের উপরে মোরালিটির কোনো প্রভাবই পড়ে না, কোনো আচরই নাই, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে এখানে বলি, THIS এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে দিস, আর THESE এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে দিস, মানে দিস হচ্ছে স মানে দন্ত স, আর দিস হচ্ছে তোমার হচ্ছে অন্তুস্থ জ, ঠিক আছে? দিস, দিসের প্লুরাল হচ্ছে দিস, রাইট? বুঝতে পেরেছো? অন দিস ক্রিমিনালস, নট দিস ক্রিমিনাল, দিস ক্রিমিনালস। তো দিস যখন বলবে তখন প্লুরাল হবে, আর দিস যখন বলবে মানে দন্ত স উচ্চারণ করবে তখন হবে সিঙ্গুলার। ওকে, দে ব্রিং নো সুইট ফ্রুট, তারা কোনো মিষ্টি ফল নিয়ে আসে না, দে ব্রিং নো সুইট ফ্রুট, তারা কোনো মিষ্টি ফল, ব্রিং মানে কি? নিয়ে আসা, নো সুইট ফ্রুট কোনো মিষ্টি ফল নিয়ে আসে না, ফর দেয়ার ল্যান্ড তাদের জমির জন্য, এখানে জমির জন্য বলতে দেশের জন্য, ফর দেয়ার ল্যান্ড তাদের দেশের জন্য। অ্যান্ড সো এবং সুতরাং, ইট ইজ হাই টাইম,
এটা হচ্ছে উত্তম সময়। ইট ইজ হাই টাইম। হাই টাইম এরপরে সবসময় পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। ইট ইজ টাইম অর হাই টাইম, ইট ইজ টাইম অর হাই টাইমের পরে সবসময় পরের ভার্বের পাস্ট ফর্ম হয়, V2 ফর্ম হয়, এজন্য এখানে স্টুড ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, স্টুড। সো ইট ইজ হাই টাইম উই স্টুড। তাহলে এখানে কি করতে হবে? এগেনস্ট, এগেনস্ট, স্টুড এগেনস্ট, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেন তাদের বিরুদ্ধে ইউনাইটেডলি, সম্মিলিতভাবে, ঐক্যের সাথে, ইউনাইটেডলি সম্মিলিতভাবে বা ঐক্যের সাথে। এখানে স্টুড মানে পাস্ট ফর্ম মানে কিন্তু অতীত না। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা গ্রামার, তোমার হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন কি? ইট ইজ হাই টাইম উই টুক বেটার প্রিপারেশন, মানে প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় এখনই, এটা এক্সপ্রেশন। এবং এটা ইটস এ কাইন্ড অফ ফিক্সড এক্সপ্রেশন। এই জন্য ইট ইজ টাইম অর হাই টাইমের পরে যখনই নেক্সট ভার্ব বসবে, সেই ভার্বটার কি ফর্ম থাকবে? সেই ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে V2 তে ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তো বুঝতেই পারছো আমাদের এইচএসসি নোটবুকটা তাহলে কেমন। তো যাদের কাছে আছে তারা তো জানোই এটা কেমন, আর যাদের কাছে নেই, যারা এখনো কালেক্ট করোনি, সেক্ষেত্রে আমাদের এইচএসসি নোটবুকটা তুমি এই নম্বরে যোগাযোগ করার মাধ্যমে কালেক্ট করতে পারো, 0171791918842, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে কালেক্ট করতে পারো। ওকে, প্র্যাকটিস 5। প্র্যাকটিস 5 এ দেখো কি বলছে, যে এখানে বলা হচ্ছে যে স্পিকিং ইল আদার্স ইজ এ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি। স্পিকিং ইল, এটা ইল অফ আদার্স, ইল অফ আদার্স, স্পিকিং ইল অফ আদার্স, এটা হচ্ছে একটা ফ্রেজ। আচ্ছা, মানে ফ্রেজটা হচ্ছে এরকম যে স্পিকিং ইল অফ সামওয়ান, ফ্রেজটা এরকম যে কারো সম্পর্কে খারাপ কথা বলা। স্পিকিং ইল অফ আদার্স, কারো সম্পর্কে খারাপ কথা বলা মানে কারো গিবোধ করা। খারাপ কথা বলা মানে কারো গিবোধ করা। ঠিক আছে, ইজ হলো a very bad human tendency, খুব খারাপ মানসিক প্রবণতা। হিউম্যান টেন্ডেন্সি বলতে মানসিক বা মানবিক প্রবণতা। সো স্পিকিং ইল অফ ওয়ান্স অথবা সামওয়ান মানে কারো গিবোধ করা, মানে কারো গিবোধ করা এটা কি খুব খারাপ একটা টেন্ডেন্সি। ইট ডেভেলপস, এটা গড়ে তুলে বা উন্নয়ন করে। কি উন্নয়ন করে? আর নেগেটিভ ইনক্লিনেশন, একটি খারাপ, মানে ইনক্লিনেশন মানে কি? ইনক্লিনেশন শব্দের অর্থ হচ্ছে আগ্রহ, ইন্টারেস্ট, প্রবণতা। টেন্ডেন্সির সিনোনিম ইনক্লিনেশন, টেন্ডেন্সির সিনোনিম হচ্ছে ইনক্লিনেশন, রাইট? টেন্ডেন্সির সিনোনিম কি? ইনক্লিনেশন। একটা খারাপ প্রবণতা বা আগ্রহ তৈরি করে। ঠিক আছে, সো কিসে? যে ওয়ান্স মাইন্ড, একজনের মন। ওয়ান্স মাইন্ড এর মানে হচ্ছে একজনের মন, তার মানে কি একজনের মনের মধ্যে, মনে, মনের মধ্যে মানে কি? মনে। ঠিক আছে, সো ইনক্লিনেশন ইন, আবদ্ধ অবস্থা, মনটা আবদ্ধ না, ইন ওয়ান্স মাইন্ড, একজনের মনে কি করে? খারাপ একটা মানে প্রবণতা তৈরি করে, নেগেটিভ ইনক্লিনেশন ডেভেলপ করতে থাকে তুমি যখন গিবত করতে থাকবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গিবতু আসাদ্দু মিনাজ জিনা, মানে গিবত জিনার চাইতেও জঘন্য। যে গিবত করে সে সর্বনিম্ন, মানে এখানে দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়েছে যে মৃত ভাইয়ের গোশত খায়। ঠিক আছে, মৃত ভাইয়ের গোশত খায়। তা আমরা কি মৃত ভাই বোনের গোশত খেতে চাই? অফকোর্স নট। সো গিবত থেকে আবার দূরে থাকবো। ঠিক আছে, ওকে। দিস হ্যাবিট, এই অভ্যাস, টেম্পস ওয়ান, একজনকে, টেম্পস ওয়ান বলতে প্রলুব্ধ করে, একজনকে প্রলুব্ধ করে। টেম্পস ওয়ান, একজনকে প্রলুব্ধ করে। এনজল, এনজল, এনজল বলতে উপভোগ করা। তাহলে দেখো এখানে একটা ভার্ব বসেছে। সো ভার্ব যেহেতু, তাহলে এটাকে বেস ফর্ম করতে হবে। আমাদের হাতে তো কোনো অপশন নাই আইএনজি যুক্ত করা, এই জন্য টু, টু করলে বেস ফর্ম হয়ে গেল, ইনফিনিটিভের কাজ করছে। এই টেম্পস ওয়ান টু এনজল, এটা একজনকে মানে উপভোগ করতে প্রলুব্ধ করে। আর এঞ্জেলসের সাথে হচ্ছে আবার ইন বসে, এঞ্জেল ইন মানে উপভোগ করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট? এঞ্জেল, এঞ্জেল ইন মানে উপভোগ করা। এঞ্জেল ইন উপভোগ করতে, কি উপভোগ করতে? আর নেগেটিভ অ্যাপ্রোচ, একটা নেগেটিভ মানে পদক্ষেপ, অ্যাপ্রোচ গ্রহণ করতে উৎসাহিত করে। আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, আউট অফ হিজ, আউট অফ মানে এখানে মধ্যে, ভিতরে। ঠিক আছে, যেমন বলে না আউট অফ 5, পাসের মধ্যে। সো আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, তার অসুস্থ মনের ভিতরে, অসুস্থ মনের ভিতরে নেগেটিভ অ্যাপ্রোচ উপভোগ করতে এটা কি করে? প্রলুব্ধ করে। দিস হ্যাবিট, এই অভ্যাসটি, টেম্পটস ওয়ান, একজনকে প্রলুব্ধ করে, টু এনজলস, উপভোগ করতে, ইন এ নেগেটিভ অ্যাপ্রোচ
নেগেটিভ অ্যাপ্রোচে, আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, তার অসুস্থ মনে। ইট লিভস ব্যাড ইফেক্টস, এখানে লিভ মানে ত্যাগ করা না, এটা হচ্ছে লিভ মানে হচ্ছে রাখে, ঠিক আছে। এখানে ছেড়ে দেওয়া বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে রাখে। ইট লিভস ব্যাড ইফেক্টস, এটা খারাপ ইফেক্টস রাখে। ইফেক্টস মানে কি? প্রভাব বা ফলাফল। এটা খারাপ প্রভাব বা ফলাফল রাখে কোথায়? ইন্ডিভিজুয়ালস এন্ড সোসাইটি। ইফেক্ট অন, অন ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিদের উপরে, অন ইন্ডিভিজুয়ালস, ব্যক্তির উপরে, অ্যান্ড সোসাইটি, এবং সমাজের উপরে। ব্যক্তির উপরে এবং সমাজের উপরে এটা কি করে? খারাপ প্রভাব রাখে, রাইট। ইট অলসো হ্যাম্পার্স, এটা ক্ষতি করে, দ্য হ্যাপি অ্যান্ড সাউথ রান, তখন কি বলছে? দ্য হ্যাপি, সুখী, অ্যান্ড সাউথ রান, স্মুথ রান। স্মুথ রান মানে হচ্ছে মসৃণ সঞ্চালনকে। স্মুথ রান বলতে এখানে বোঝানো হচ্ছে মসৃণ সঞ্চালন, মানে মসৃণ ভাবে সামনে এগিয়ে যাওয়াকে। অফ দ্য সোসাইটি, সমাজের, পজিশন, ঠিক আছে, এই জন্য অফ দ্য সোসাইটি, সমাজের সুন্দরভাবে এগিয়ে যাওয়াকে। স্মুথ রান বলতে সুন্দরভাবে এগিয়ে যাওয়া, মসৃণ ভাবে এগিয়ে যাওয়াকে এটা কি করে? ব্যাহত করে। ওকে, পিপল ভেরি অফেন বার্স্ট, পিপল মানুষেরা, ভেরি অফেন প্রায়, বার্স্টের সাথে বার্স্ট ইন্টু টিয়ার্স, মানে কান্নায় ভেঙে পড়ে। তো এখানে কান্নায় ভেঙে পড়া মানে আফসোস, ব্যাপক আফসোস করে। বার্স্ট ইন্টু টিয়ার মানে কান্নায় ভেঙে পড়া মানে ব্যাপক আফসোস করে। এখন তুমি যদি এখানে মানে এটা কনফিউশন, যে যখন তুমি আবেগের ব্যাপক রিয়াকশন দেখাবে তখন ওভার, টিয়ার্স ওভার দিস হেনাস অ্যাক্ট। হেনাস অ্যাক্ট মানে হচ্ছে জঘন্য কাজ। এই জঘন্য কাজ নিয়ে, বা এই জঘন্য কাজের ব্যাপারে ব্যাপক ব্যাপক আফসোস করে। এখানে তুমি যদি বিকজ অফ দাও তাও কিন্তু হবে, ঠিক আছে। অ্যাবাউট দিলে ভালো হবে না, ইনফর্মাল হবে। সো ওভার কেন? যে ইমোশনাল ব্যাপক রিয়াকশন দেখানোর জন্য ওভারটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তুমি যদি এরকম বলো, এরকম একটা যদি সেন্টেন্স লিখো, দে আর্গু দে আর্গু দে আর্গু ওভার দ্য প্রজেক্ট, তাহলে এখানে ইমোশনাল হবে, যে প্রজেক্ট নিয়ে তারা ব্যাপক আবেগপ্রবণ ভাবে যুক্তিতর্ক করছে। আর্গু ওভার দ্য প্রজেক্ট, ঠিক আছে। তো ব্যাপক ইমোশনাল রিয়াকশনের ক্ষেত্রে ওভার ব্যবহার হয়। পয়েন্ট টু বি নোটেড, ব্যাপক ইমোশনাল রিয়াকশনের ক্ষেত্রে কি ব্যবহার হয়? ওভার ব্যবহার হয়, রাইট। তারপরে কি বলছে? উই অল শুড বি, আমাদের সকলের হওয়া উচিত। উই অল শুড বি, আমাদের সকলের হওয়া উচিত। অ্যাওয়ার, সচেতন, অ্যাওয়ারের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, অ্যাওয়ার অফ, সচেতন হওয়া উচিত। অ্যাওয়ার অফ ইট, এটার ব্যাপারে, অ্যাওয়ার অফ ইট, এটার ব্যাপারে মানে দুর্নীতির ব্যাপারে। এখানে ইট বলতে দুর্নীতিকে বোঝানো হচ্ছে। অ্যাওয়ার অফ ইট, দুর্নীতির ব্যাপারে, রাইট। অ্যান্ড গিভ দিস হ্যাবিট, ব্যাড হ্যাবিট। গিভ মানে কি? দেওয়া, কিন্তু গিভের সাথে যদি আপ ব্যবহার করা হয় তাহলে এটা একটা সুন্দর ফ্রেজাল মিনিং প্রকাশ করে। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। উই শুড অ্যান্ড গিভ আপ, এবং ত্যাগ করা উচিত। দেখো এখানে শুড, এই যে এটা কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে কোনো কিছু ডাবল ব্যবহার করতে হয় না। মূলত কথা হচ্ছে উই অল শুড গিভ আপ, ঠিক আছে। উই অল শুড, শুডটা কিন্তু গিভের সাথে কিন্তু শুড আছে, রাইট। এবং সাবজেক্ট কি? এই পুরো সেন্টেন্সটার, কম্পাউন্ড সেন্টেন্সটার উই অল, আমাদের সকলের, শুড গিভ আপ, ত্যাগ করা উচিত, দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসটি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আমাদের এইচএসসি নোটবুক, যেখানে এরকম ভাবে চমৎকার ভাবে ট্রান্সলেশন করে দেওয়া আছে, তোমরা কিন্তু খুব মজা করে ইংরেজি শিখতে পারো। সো বাই বাই ওয়ান বাই ওয়ান গেট টু কেমন? এই বইয়ের আলোকেই আমরা লেকচারগুলো প্রদান করে থাকি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। সো যারা কালেক্ট করবে তারা কালেক্ট করতে 01717918842 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, বা সরাসরি ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।